ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। JEE-PBN 2024-এর আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। JEE-PBN বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামে MCQ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু আসে। সেই জন্যই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাদের বেশি বেশি করে MCQ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। যত বেশি তোমরা MCQ টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত কনফিডেন্টলি কিন্তু তোমরা অ্যান্সারগুলি অ্যাটেম্প্ট করতে পারবে, কোয়েশ্চেনগুলির অ্যান্সারগুলি তোমরা লিখতে পারবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, এ ড্রাগ ক্যান, অপশান এতে আছে ডায়াগনোজ ডিজিজ, বিতে আছে কিওর ডিজিজ, সিতে আছে প্রিভেন্ট ডিজিজ আর ডিতে আছে অল অফ দিস। অর্থাৎ একটা ড্রাগ বা একটা মেডিসিন কি কি কাজ করতে পারে। এর উত্তর হবে অপশান ডি, অর্থাৎ অল অফ দিস। অর্থাৎ একটি মেডিসিন ডিজিজ ডায়াগনোজ করতেও পারে, ডিজিজ তো কিওরের ক্ষেত্রে আমরা অবশ্যই ড্রাগ ইউজ করি, আর প্রিভেনশনেও হেল্প করে। ড্রাগ হেল্পস ইন ডায়াগনোসিস অফ ডিজিজ। রেডিওপ্যাক ড্রাগস বা রেডিওপ্যাক এজেন্টস আর ড্রাগ ইউজ টু ডায়াগনোজ সার্টেন মেডিকেল প্রবলেমস। এই রেডিওপ্যাক যে এজেন্টগুলো হয় এর মধ্যে আয়োডিন থাকে এবং এই এজেন্টগুলি এক্সরেটাকে অ্যাবজর্ব করে নেয়। এই রেডিওপ্যাক এজেন্টস আর টেকেন বাই মাউথ অর গিভেন বাই এনেমা অর ইনজেকশন। অর্থাৎ এই রেডিওপ্যাক যে এজেন্টগুলো হয় বা যে ড্রাগগুলো হয় সেগুলি আমরা ওরালি ইনটেক করতে পারি বা সেগুলি এনেমার মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে পেশেন্টদের দেওয়া হয়ে থাকে। কিসের জন্য দেওয়া হয়ে থাকে? টু চেক এনি প্রবলেম উইদিন স্টোমাক, ইন্টেস্টাইন, কিডনিস অর আদার পার্ট অফ দ্য বডি। অর্থাৎ স্টোমাক বা ইন্টেস্টাইনে বা কিডনিতে কোথাও কোনো ব্লক আছে কিনা বা কোথাও কোনো স্টোন আছে কিনা সেই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য এই মেডিসিনগুলি বা রেডিওপ্যাক যে এজেন্টগুলি সেগুলো আমাদের পেশেন্টদেরকে দিতে হয় এবং তারপরে এক্সরে করা হয় সেগুলো দেখার জন্য যে কোথাও কোনো ব্লক বা কোথাও কোনো স্টোন আছে কিনা। আর কিওর ডিজিজ কিওর করার জন্য তো আমরা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিটিউবারকিউলাস ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যান্ড অ্যানালজেসিক এক্সেট্রা দিয়ে থাকি। যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন কিওর করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক্স বা টিউবারকিউলোসিস কিওর করার জন্য অ্যান্টিটিউবারকিউলাস ড্রাগ বা যে কোনো ভাইরাল ইনফেকশন কিওর করার জন্য আমরা অ্যান্টিভাইরাল এজেন্ট দিয়ে থাকি পেশেন্টদের। নেক্সট হচ্ছে প্রিভেন্ট ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে আমরা মেনলি ভ্যাকসিন প্রোভাইড করে থাকি। এই ভ্যাকসিনই একটা বায়োলজিক্যাল প্রিপারেশন যেটা যে কোনো মানুষের ইমিউনিটি ইমপ্রুভ করার মাধ্যমে পার্টিকুলার ডিজিজটাকে প্রিভেন্ট করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডোসেজ form is best suitable in a medical emergency where a centrally acting rapid action is required। অর্থাৎ কোনো একটা ডোজ কোন ফর্মে দিলে, অর্থাৎ আইভিতে না ট্রান্সডার্মালি না সাবকিউটেনিয়াসলি নাকি ইন্ট্রামাসকিউলারলি দিলে কোনো একটা মেডিসিন সবচেয়ে তাড়াতাড়ি অর্থাৎ র্যাপিড অ্যাকশান করবে যখন একটা মেডিকেল এমার্জেন্সি রিকোয়ার হচ্ছে। তো এর অপশান আছে সাবকিউটেনিয়াস ইনজেকশন, বি আছে ট্রান্সডার্মাল প্যাচ, সি আছে আইভি ইনজেকশন এবং ডি আছে আইএম ইনজেকশন। এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ আইভি বা ইন্ট্রাভেনাস ইনজেকশন। আর ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়ার মাধ্যমেই কী হয়, যে কোনো মেডিসিনের আমরা এমার্জেন্সি কন্ডিশনে র্যাপিড অ্যাকশান পেতে পারি। কারণ যখনই আমরা কোনো ইনজেকশন ডাইরেক্ট ভেনে পুশ করছি বা ইন্ট্রাভেনাসলি ইনজেকশনটা দিচ্ছি তখনই ইনজেকশনটা আমাদের ভেনাস ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে হার্টে গিয়ে পৌঁছাচ্ছে এবং হার্টের মাধ্যমে সারা শরীরে সার্কুলেট হচ্ছে। এইভাবেই কিন্তু মেডিসিনটা বা ইনজেকশনটা আমাদের যে জায়গায় দরকার বা যেখানে কাজ করার দরকার সেখানে খুব তাড়াতাড়ি র্যাপিডলি সার্কুলেট হতে পারছে এবং র্যাপিড অ্যাবজর্পশন হতে পারছে। নেক্সট কোয়েশ্চেন,
দ্য রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন ইজ গ্রেটেস্ট ইন দ্য, অপশান এতে আছে লার্জ ইন্টেস্টাইন, বিতে আছে স্টোমাক, সিতে আছে গল ব্লাডার আর ডিতে আছে স্মল ইন্টেস্টাইন। অর্থাৎ কোনো একটা ড্রাগ যখন ওরালি ইনটেক করা হচ্ছে তখন কোন জায়গায় অর্থাৎ জিআই ট্র্যাক্টের কোন জায়গায় সবচেয়ে বেশি ড্রাগটা অ্যাবজর্পশন হচ্ছে। অপশান এতে আছে লার্জ ইন্টেস্টাইন, বিতে আছে স্টোমাক, সিতে আছে গল ব্লাডার, ডিতে আছে স্মল ইন্টেস্টাইন। তো এর উত্তর হবে অপশান ডি, স্মল ইন্টেস্টাইন। এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, এই অংশটা, এই যে ভিতরের অংশটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনের ভিতরে আবার এই রকম কিছু স্মল ভিলাস বা ভিল্লি দেখা যায়। The small intestine has the largest surface area for drug absorption in the GI tract, approximately 400 মিটার স্কোয়ার। অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের কিন্তু অ্যাবজর্পশন করার ক্ষমতাটা এই কারণেই বেশি, কারণ স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া কিন্তু প্রচণ্ডই বড় এবং এর মেমব্রেনগুলি হচ্ছে প্রচণ্ড পরিমাণে পারমিয়াবেল, অর্থাৎ ভেদন ক্ষমতা খুবই বেশি স্টোমাকের থেকে। এবং স্মল ইন্টেস্টাইনের পিএইচও কিন্তু নিউট্রাল, সেই জন্য যে কোনো ড্রাগ এই পারমিয়াবিলিটির জন্য প্রচুর পরিমাণে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে যায় এবং সেটা ডাইরেক্টলি ব্লাডে চলে যায় এবং র্যাপিড অ্যাকশন শুরু করে। নেক্সট কোয়েশ্চেন, ফাংশনস অফ পটাশিয়াম ইন দ্য বডি ইজ, পটাশিয়ামের কী কী ফাংশন আছে আমাদের বডিতে? অপশান এতে আছে ক্রুশিয়াল টু হার্ট ফাংশন, অপশান বিতে আছে স্কেলিটাল অ্যান্ড স্মুথ মাসেল কন্ট্রাকশন, অপশান সিতে আছে নর্মাল ডাইজেস্টিভ অ্যান্ড মাসকিউলার ফাংশন অ্যান্ড অপশান ডিতে আছে অল অফ দ্য অ্যাবাব। এর উত্তর হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাব। অর্থাৎ পটাশিয়াম আমাদের বডিতে হার্ট ফাংশন মেনটেন করে, স্কেলিটাল এবং স্মুথ মাসেলের কন্ট্রাকশন মেনটেন করে এবং নর্মাল যে ডাইজেস্টিভ এবং মাসকিউলার যে ফাংশনগুলি আছে সেগুলোতেও হেল্প করে। তো এক্ষেত্রে আমাদের জানতে হবে যে পটাশিয়াম হচ্ছে একটি ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। কি? ইন্ট্রাসেলুলার, অর্থাৎ পটাশিয়াম সেলের ভিতরে থাকে। ইন্ট্রাসেলুলার কি? পটাশিয়াম হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন, অর্থাৎ পজিটিভ চার্জ আয়ন। নেক্সট হচ্ছে এর নর্মাল লেভেল কত? পটাশিয়ামের নর্মাল লেভেল হচ্ছে 3.5 to 5.2 m ইকুইভ্যালেন্ট পার লিটার। অর্থাৎ পটাশিয়াম যদি 3.5-এর থেকে কমে যায়, অর্থাৎ পটাশিয়ামের লেভেল যদি লেস দ্যান 3.5 হয়, সেটাকে আমরা বলবো হাইপোক্যালেমিয়া। এটাকে অনেক সময় ক্যালসিমিয়ার সাথে কনফিউশন হয়, কিন্তু পটাশিয়াম কমে গেলে সেটাকে বলা হয় হাইপোক্যালেমিয়া। এবং যদি পটাশিয়ামের লেভেল 5.2 থেকে বেশি হয়, অর্থাৎ মোর দ্যান 5.2, মোর দ্যান যদি 5.2 হয় তাহলে সেটা হয় হাইপারক্যালেমিয়া। হাইপো আর হাইপারক্যালেমিয়া। তো এই হাইপারক্যালেমিয়ার কারণ কি? হাইপারক্যালেমিয়ার কারণগুলি হচ্ছে ইমিডিয়েট পিরিয়ড অফ বার্ন ইনজুরি, অর্থাৎ বার্ন ইনজুরি হলে কি হয়, আমাদের টিস্যু ড্যামেজ হয়, অর্থাৎ সেল ড্যামেজ হচ্ছে। যেহেতু পটাশিয়াম একটি ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন, সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম আমাদের ব্লাডে বেশি মিশে যাচ্ছে, সেই জন্য হাইপারক্যালেমিয়ার একটা কারণ হচ্ছে ইমিডিয়েট পিরিয়ড অফ বার্ন ইনজুরি। নেক্সট হচ্ছে অ্যাডিশনস ডিজিজ, আর আরেকটি মেন কারণ হচ্ছে রেনাল ফেলিয়ার। রেনাল ফেলিয়ার কিন্তু পটাশিয়াম ইনক্রিজ হওয়ার একটি অন্যতম কারণ। যে সমস্ত পেশেন্টের সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ফেলিয়ার দেখা যায়, সেই সমস্ত পেশেন্টের বডিতে কিন্তু হাইপারক্যালেমিয়া দেখা যায়। হাইপারক্যালেমিয়ার কিছু সাইন সিমটম আছে, সেই সাইন সিমটমগুলি কী কী? সেই সাইন সিমটমের মধ্যে প্রধান হচ্ছে হার্ট প্যালপিটেশন। পটাশিয়াম যেহেতু হার্টের বিভিন্ন ফাংশন মেনটেন করে, সেহেতু পটাশিয়ামের লেভেল বেড়ে গেলে
আমাদের হার্টের প্যালপিটেশন দেখা যায়। নেক্সট হচ্ছে মাসেল উইকনেস, নশিয়া অ্যান্ড ভমিটিং, চেস্ট পেন অ্যান্ড অ্যারিথমিয়া, এগুলোও কিন্তু হার্টের সাথে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে রিলেটেড। নেক্সট হচ্ছে ডায়রিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল পেন। নেক্সট কোয়েশ্চেন আছে, এক্সেসিভ এলিমিনেশন অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য বডি উইল লিডস টু, অপশান এতে আছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, বিতে আছে রেসপিরেটরি অ্যালকালোসিস, সিতে আছে মেটাবলিক অ্যাসিডোসিস, ডিতে আছে মেটাবলিক অ্যালকালোসিস। এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ রেসপিরেটরি অ্যালকালোসিস। এক্সেসিভ যদি কার্বন ডাই অক্সাইড আমাদের বডি থেকে বেরিয়ে যায় তাহলে আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস দেখা যায়। আমাদের আর্টারিয়াল ব্লাড গ্যাসের বা এবিজির ভ্যালুগুলো আগে, নর্মাল যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের জেনে নিতে হবে, না হলে অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস কোনটা হচ্ছে আমরা বলতে পারবো না। তো নর্মাল আমাদের ব্লাডে পিএইচ কত? 7.35 টু 7.45। নেক্সট হচ্ছে PaCO2 বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এর পরিমাণ হচ্ছে 35 টু 45 মিলিমিটার অফ মার্কারি। নেক্সট হচ্ছে HCO3 বা বাইকার্বনেট, এর পরিমাণ কত থাকে আমাদের ব্লাডে? 22 টু 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। নেক্সট হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, এটা আমরা সবাই জানি, অক্সিজেন স্যাচুরেশন বা SpO2, এর পরিমাণ থাকে 96 টু 100%। আর পার্শিয়াল প্রেশার অফ O2 বা PaO2 এর পরিমাণ থাকে 85 টু 100 মিলিমিটার অফ মার্কারি। এই কটা নর্মাল ভ্যালু আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে, তারপর আমরা অ্যাসিডোসিস না অ্যালকালোসিস হচ্ছে সেটা আমরা বলতে পারবো। এই যে ছকটা, এটা মনে রাখার মাধ্যমেই কিন্তু আমরা খুব সহজে এবিজি কিভাবে চেঞ্জ হচ্ছে এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস হচ্ছে নাকি মেটাবলিক অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে সেগুলি আমরা বলে দিতে পারবো। তো যদি ব্লাডের পিএইচ কমে যায় বা ডিক্রিজ হয়, অর্থাৎ 7.35 থেকে যদি ব্লাডের পিএইচ কমে যায় তাহলে আমরা কি বলি? অ্যাসিডোসিস। এবারে সেটা কি অ্যাসিডোসিস, রেসপিরেটরি নাকি মেটাবলিক, সেটা আমরা কি করে বুঝবো? যদি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে, এবং HCO3 ব্লাডে বাইকার্বনেটের পরিমাণ যদি নর্মাল থাকে তাহলে আমরা সেটাকে বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবার রেসপিরেটরি অ্যালকালোসিস কখন বলবো? অ্যালকালোসিস মানে কি? ক্ষারীয় হয়ে যাওয়া, অর্থাৎ অ্যালকালি হয়ে যাওয়া, অর্থাৎ ব্লাডের পিএইচ বেড়ে যাবে। ব্লাডের পিএইচ যখন 7.45 থেকে বেশি হবে এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড যদি কমে যায়, 35 থেকেও যদি কমে যায় তাহলে আমরা বুঝবো যে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়েছে। HCO3 কিন্তু নর্মাল থাকবে। নেক্সট কি? মেটাবলিক অ্যাসিডোসিস। এক্ষেত্রেও অ্যাসিডোসিস অর্থাৎ পিএইচ কমে যাবে। পিএইচ যদি 7.35 থেকে কম হয় এবং PaCO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বডিতে নর্মাল থাকবে, কিন্তু বাইকার্বনেটের পরিমাণটা যদি আমাদের শরীরে কমে যায় নর্মাল লেভেলের থেকে, অর্থাৎ 22 থেকে যদি কমে যায় তাহলে আমরা সেটাকে বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। নেক্সট হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস কখন হবে? যখন মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে ব্লাডের পিএইচ বেড়ে যাবে, অর্থাৎ 7.45 থেকে পিএইচ বেশি হবে এবং PaCO2 নর্মাল থাকবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড নর্মাল থাকবে, কিন্তু HCO3 পরিমাণ বেশি হবে, বাইকার্বনেটের পরিমাণ ব্লাডে অনেকটাই বেশি হবে। এই হলো এবিজি ভ্যালু বোঝার সহজ নিয়ম। তো নেক্সট কোয়েশ্চেনে আছে, দ্য এজ অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মিজেলস ভ্যাকসিন ইজ, অপশান এতে আছে 18 মান্থ, বিতে আছে 6 মান্থ, সিতে আছে 3 মান্থ আর ডিতে আছে 9 মান্থ। অর্থাৎ
কত মাস বয়সে বাচ্চাকে প্রথম এমআর ভ্যাকসিন দেওয়া হয়? এর উত্তর হবে অপশান ডি বা 9 মান্থ। মিজেলস ভ্যাকসিনের প্রথম ডোজ বা MR1 দেওয়া হয় 9 থেকে 12 মাস বয়সে। কোন রুটে দেওয়া হয়? দেওয়া হয় সাবকিউটেনিয়াস রুটে এবং 0.5 ml, কত ml? 0.5 ml সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয় মিজেলস ভ্যাকসিন। কোথায় দেওয়া হয়? রাইট আপার আর্মে, অর্থাৎ ডান হাতে। এবং মিজেলস ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হয় 16 থেকে 24 মাসের মধ্যে এবং সেকেন্ড ডোজও সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়, 0.5 ml দেওয়া হয় এবং রাইট আপার আর্মে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস এ? হেপাটাইটিস এ কোন মোড অফ ট্রান্সমিশন কি, অর্থাৎ হেপাটাইটিস এ কোন রুটে ছড়ায়? অপশান এতে আছে সেক্সুয়াল কন্ট্যাক্ট, বিতে আছে ইউজ অফ কন্টামিনেটেড নিডল অ্যান্ড সিরিঞ্জ, সিতে আছে ভার্টিক্যাল ট্রান্সমিশন আর ডিতে আছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। এর উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। এই ছকটা মনে রাখার মাধ্যমে হেপাটাইটিস এ, বি, সি এই সবগুলির ট্রান্সমিশন কিভাবে হয় তোমরা মনে রাখতে পারবে। তো আমাদের কোয়েশ্চেনে ছিল হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ কিভাবে ছড়ায়? ইটিং কন্টামিনেটেড ফুড অর ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, অর্থাৎ কন্টামিনেটেড খাবার বা কন্টামিনেটেড জল খাওয়ার মাধ্যমে হেপাটাইটিস এ ছড়ায়। হেপাটাইটিস বি কোন রুটে ছড়ায়? হেপাটাইটিস বি ছড়ায় থ্রু কন্ট্যাক্ট উইথ দ্য ব্লাড অর বডিলি ফ্লুইড অফ অ্যান ইনফেক্টেড পারসন, অর্থাৎ ইনফেক্টেড পারসনের ব্লাড এবং বডিলি ফ্লুইডের সাথে যদি নন ইনফেক্টেড পারসন কন্ট্যাক্টে আসে তাহলে কিন্তু হেপাটাইটিস বি ছড়ায়। হেপাটাইটিস সি কীভাবে ছড়ায়? হেপাটাইটিস সি ছড়ায় ব্লাড টু ব্লাড কন্ট্যাক্টে, অর্থাৎ কোনো ইনফেক্টেড পারসনের সাথে যদি নন ইনফেক্টেড পারসনের ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হয় তাহলে হেপাটাইটিস সি ট্রান্সমিট করে। নেক্সট হচ্ছে হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি যে সমস্ত পার্সনের হেপাটাইটিস বি হয়ে থাকে সেই সমস্ত পার্সনেরই কিন্তু এই হেপাটাইটিস ডি ইনফেকশনটা হয়। নেক্সট কি? হেপাটাইটিস ই। হেপাটাইটিস ই হচ্ছে কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমেই ছড়ায়। তাহলে কি হচ্ছে? হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই কন্টামিনেটেড ফুড অ্যান্ড কন্টামিনেটেড ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে ছড়াচ্ছে এবং হেপাটাইটিস বি, সি অ্যান্ড ডি এগুলি হচ্ছে ব্লাড বর্ন এবং ইনফেক্টেড পারসনের বডিলি ফ্লুইডের সাথে কন্ট্যাক্ট হলেই কিন্তু ছড়াচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ইজ রেকমেন্ডেড। অপশান এতে আছে এনি টাইম ডিউরিং দ্য সাইকেল, অপশান বিতে আছে ফার্স্ট ডে অফ পিরিয়ড, অপশান সিতে আছে 3 to 5 days আফটার পিরিয়ড স্টার্ট আর অপশান ডিতে আছে 14 days আফটার পিরিয়ড স্টার্ট। এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ 3 to 5 days আফটার পিরিয়ড স্টার্ট। অর্থাৎ ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা BSE আমরা করতে পারি 3 থেকে 5 দিনের মধ্যে, পিরিয়ড স্টার্ট হওয়ার 3 থেকে 5 দিন পরে। তো ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের মেন দুটি জিনিস হচ্ছে ইন্সপেকশন এবং প্যালপেশন। ইন্সপেকশন আমরা কিভাবে করব? আমরা যে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে হাত যে দিকের ব্রেস্ট আমরা এক্সামিনেশন করব সেই হাতটাকে মাথার পিছনের দিকে বা কোমরে রেখে আমরা ব্রেস্ট ইন্সপেকশন করব। কিভাবে করব? আমাদের দেখতে হবে ব্রেস্টে কোনো ধরনের রেডনেস বা সোয়েলিং বা কোনো ধরনের ডিসকালারেশন বা আলসারেশন আছে কিনা এবং আমাদের দেখতে হবে কোনো ধরনের ডিসচার্জ, ক্লিয়ার ডিসচার্জ বা মিল্কি ডিসচার্জ বা ব্লাডি ডিসচার্জ হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে। আর কি করতে হবে? আর নিপিল ইনভার্টেড হয়ে আছে কিনা বা নিপিলে ক্র্যাক হয়ে আছে কিনা এগুলোও কিন্তু আমাদের দেখতে হবে, বা কোনো ধরনের পাস ফর্মেশন হয়েছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের প্যালপেট করতে হবে। আমরা কি প্যালপেট করব? আমরা ব্রেস্ট সার্কুলার ওয়েতে প্যালপেট করতে পারি বা কোনাকুনি প্যালপেট করতে পারি বা আপ অ্যান্ড ডাউন প্যালপেট করতে পারি। অর্থাৎ
প্রত্যেকটা রকমভাবে কিন্তু আমাদের প্যালপেট করে ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে যে ভেতরে কোনো ধরনের শক্ত জিনিস আছে কিনা, অর্থাৎ কোনো সিস্ট ফর্ম হয়েছে কিনা, কোথাও হার্ড আছে কিনা বা কোথাও সফট আছে কিনা, কোথাও পেন হচ্ছে কিনা, সেগুলো আমাদেরকে প্যালপেট করে দেখতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য কজ অফ চেঞ্জ in size and appearance of breast during pregnancy is, option A তে আছে due to the secretion of estrogen and progesterone, option B তে আছে because of the weight gain, option C তে আছে due to increased metabolic rate that cause the breast to become larger, option D তে আছে cortisol secreted by the adrenal। এখানে বলছে যে প্রেগনেন্সিতে যে ব্রেস্টের সাইজ এবং অ্যাপিয়ারেন্সের চেঞ্জ হয় সেটা কি কারণে হয়ে থাকে। এর উত্তর হবে অপশান এ, ডিউ টু দ্য সিক্রেশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। প্রেগনেন্সিতে আমাদের যে ধরনের ব্রেস্টের চেঞ্জগুলো দেখা যায় সেগুলি হচ্ছে সোর ব্রেস্ট, নেক্সট হচ্ছে ডার্কার অ্যান্ড লার্জার নিপেলস, অর্থাৎ নিপেল ডার্ক হয়, অর্থাৎ আরও বেশি ব্রাউন বা কালো হয়ে যায় এবং নিপিলটা আকারে বড় হয় এবং যে অ্যারিওলা আছে সেই অ্যারিওলাটাও কিন্তু আরও বেশি ডার্ক হয় কালারে। নেক্সট হচ্ছে ব্রেস্ট আকারে এবং আকৃতিতেও বড় হয় এবং কোলোস্টাম সিক্রেট হতে শুরু করে। এই সমস্ত চেঞ্জগুলি কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সিক্রেশনের জন্যই হয়ে থাকে। এবং ওয়েট গেনের জন্য ব্রেস্টে যে চেঞ্জ হয় সেটা হচ্ছে স্ট্রেচিং হয়, ব্রেস্ট স্ট্রেচিং হয় ওয়েট গেন হলে। নেক্সট কোশ্চেন, রুটিন রিফ্লেক্স ইন ইনফ্যান্ট ডিসঅ্যাপিয়ার্স অ্যাট, ইনফ্যান্টের রুটিন রিফ্লেক্স কত বছর বয়সে বা কত মাস বয়সে ডিসঅ্যাপিয়ার হয়। অপশান এতে আছে 1 মান্থ, বিতে আছে 3 to 4 মান্থ, সিতে আছে 6 to 8 মান্থ আর ডিতে আছে 9 to 12 মান্থ। এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ 3 to 4 মান্থ। 3 থেকে 4 মাস বয়সে বাচ্চাদের রুটিন রিফ্লেক্সটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। বাচ্চাদের যখনই লিপের কর্নারে বা মাউথের কর্নারে কোনো স্টিমুলেশন দেওয়া হয় বা আঙুল দিয়ে যখনই আমরা টাচ করি তখন বাচ্চা যদি সেই আঙুলের দিকে বা সেই স্টিমুলেশনের দিকে মুখটা ঘোরায় তাহলে আমরা বুঝবো যে বাচ্চার খিদে পেয়েছে বা বাচ্চার নিড আছে ফিডিং দেওয়ার। তো এই রিফ্লেক্সটাকেই বলা হয় রুটিন রিফ্লেক্স। নেক্সট কোয়েশ্চেন, ফ্ল্যাগ সাইন ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হুইচ ডিজিজ। ফ্ল্যাগ সাইন কোন ডিজিজের ক্যারেক্টারিস্টিক ফিচার। অপশান এতে আছে পোলিওমাইলাইটিস, বিতে আছে কোয়াশিওরকর, সিতে আছে রিকেট আর ডিতে আছে ম্যারাসমাস। প্রত্যেকটাই কিন্তু বাচ্চাদের একটি রোগ। তো এর উত্তর হবে অপশান বি, কোয়াশিওরকর। কোয়াশিওরকরে কিন্তু এই ফ্ল্যাগ সাইনটা দেখা যায়। কোয়াশিওরকরে আক্রান্ত বাচ্চাদের মধ্যে প্রোটিন, ভিটামিন, ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাব দেখা যায়। এর ফলে এই সমস্ত বাচ্চাদের মাথায় থিন অ্যান্ড ফ্র্যাগাইল হেয়ার দেখা যায়। ফ্ল্যাগ সাইন হলো চুলের মধ্যে এক রকমের হাইপোপিগমেন্টেশন, যেখানে চুলের মধ্যে অল্টারনেটিং হরাইজন্টাল হাইপোপিগমেন্টেড ব্যান্ড দেখা যায়। শরীরে প্রোটিনের অভাবের কারণে এই ফ্ল্যাগ সাইন দেখা যায়। তো এই ফ্ল্যাগ সাইনটা কি, এই বাচ্চাদের চুল কোনো কোনো জায়গায় এইভাবে কালো, প্রথমটুকু কালো বাট তারপরেরটুকু আবার হালকা কালার, তারপরটুকু আবার একটু কালো বা ডিপ কালার হয়ে যায়। এই যে অল্টারনেটিং যে হাইপোপিগমেন্টেশন বা হালকা কালার আবার ডিপ কালার, এই যে কালার চেঞ্জ হচ্ছে এটাকেই বলছে ফ্ল্যাগ সাইন। এটা মেনলি কোয়াশিওরকরের বাচ্চাদের মধ্যে দেখা যায়। এটা কেন হয়, কারণ এই সমস্ত বাচ্চাদের মধ্যে কি হয়, কোনো সময় প্রোটিন বাচ্চারা পায় বা কোনো সময় প্রোটিন পায় না। এই যে অল্টারনেটিং বাচ্চাদের মধ্যে প্রোটিনের একটা ডেফিসিয়েন্সি দেখা যায়, সেই জন্যই কিন্তু এই সাইনটা দেখা যায়।
নেক্সট কোয়েশ্চেন, সানসেট সাইন ইজ সিন ইন দ্য ফলোয়িং কন্ডিশন। সানসেট সাইন কোন ক্ষেত্রে দেখা যায়? অপশান এতে আছে পাইলোরিক স্টেনোসিস, বিতে আছে হাইড্রোকেফালাস, সিতে আছে টেট্রালজি অফ ফ্যালট, আর ডিতে আছে সিজার। তো এর উত্তর হবে অপশান বি বা হাইড্রোকেফালাস। সানসেট সাইন phenomenon is an ophthalmologic sign which is seen in children with hydrocephalus due to increased intracranial pressure. In this, eyes are often rolled downward so that the white part of the eye is visible below the upper eyelid. অর্থাৎ এই কন্ডিশনে প্রচণ্ড পরিমাণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়ার কারণে বাচ্চার মাথা তো এবং ফ্লুইড কালেকশনের ফলে বাচ্চার মাথা প্রচুর পরিমাণে আকৃতিতে বড় হয়ে যায় এবং চোখগুলি দেখে মনে হয় যেন সানসেট। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়ার জন্যই কিন্তু এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন আছে, টয়লেট ট্রেনিং নিড টু বি ইনিশিয়েটেড অ্যাট ড্যাশ অফ এজ। অর্থাৎ টয়লেট ট্রেনিং কত মাস বয়সে শুরু করা উচিত? অপশান এতে আছে 15 মাস, বিতে আছে 18 মাস, সিতে আছে 20 মাস, আর ডিতে আছে 24 মাস। তো এর উত্তর হবে অপশান বি 18 মাস। 18 মান্থ এজে টয়লেট ট্রেনিং বাচ্চাদের শুরু করা উচিত। নেক্সট কোশ্চেন, কুশমালস ব্রিদিং ইজ এ ডিপ অ্যান্ড লেবার্ড ব্রিদিং প্যাটার্ন অফেন অ্যাসোসিয়েটেড উইথ। এই কুশমালস ব্রিদিং কোন ক্ষেত্রে দেখা যায়? এটা একটা ডিপ এবং লেবার্ড ব্রিদিং। অপশান এতে আছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা DKA, অপশান বিতে আছে হেপাটাইটিস, সিতে আছে হেপাটোমেগালি, আর ডিতে আছে অ্যাকিউট রেনাল ফেলিয়ার। তো এর উত্তর হবে অপশান এ বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসেই কুশমালস ব্রিদিং বা একটা ফ্রুটি স্মেল ব্রিদিং লক্ষ্য করা যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।